হবিগঞ্জে লাইনচ্যুত ট্রেনের 5টি ওয়াগন উদ্ধার। 18 ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক। দুর্ঘটনা তদন্তে কমিটি গঠন। জ্বালানির দাম বাড়ানো হবে না জানালেন প্রধানমন্ত্রী জনপ্রশাসন উপদেষ্টা। 14 ঘণ্টা পর সিলেটে তেল ও গ্যাস পাম্প বন্ধের ঘোষণা প্রত্যাহার। হঠাৎ বজ্রপাতের মতোই হামের আঘাত দেশে, সামাল দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চলছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। রবিবার থেকে বিশেষ ক্যাম্পেইন। এবং ইকবাল হাসান মাহমুদকে নাস্তিক বলায় সিরাজগঞ্জে এমপি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা। হাজির হতে আদালতের সমন জারি। হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী ট্রেনের 5টি ওয়াগন লাইনচ্যুত হয়ে বন্ধ হয়ে গেছে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। 2টি ওয়াগন থেকে বের হচ্ছে তেল, আর তা সংগ্রহ করতে ভিড় করছেন স্থানীয়রা। এ দুর্ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 5 সদস্যের কমিটি। চলছে দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করার কাজ। বালতি বাটি সহ বিভিন্ন পাত্র নিয়ে যে যার মতো তেল সংগ্রহ করছেন। অনেকে নেমে গেছেন খালের পানিতে। এই চিত্র হবিগঞ্জের মাধবপুর উপজেলার মন্তলার রেল স্টেশন এলাকার। দুর্ঘটনার পর তেলবাহী ট্রেনের 5টি অয়েল ট্যাঙ্কার ওয়াগনের মধ্যে 2টি থেকে তেল বের হতে থাকলে স্থানীয়দের মধ্যে তা সংগ্রহের হিড়িক পড়ে। বুধবার রাত 9:30টার দিকে সিলেট অভিমুখী তেলের ট্রেনটি মন্তলা স্টেশন পার হওয়ার পর একটি ব্রিজের কাছে 5টি ওয়াগন লাইনচ্যুত হলে একটি খালি পড়ে যায়। স্থানীয়রা বলছেন, ব্রিটিশ আমলের জরাজীর্ণ স্লিপার সংস্কার না হওয়া এবং রেলপথের নিচে পর্যাপ্ত মাটি ও পাথর না থাকায় এই দুর্ঘটনা ঘটতে পারে। ওইটা গড়ার কারণ হলো কি, যে ড্রাইভার মনে অসুস্থ ছিল, নাহলে নেশাগ্রস্ত ছিল। মানে একটা লুট গাড়ি ভাই ওইভাবে টানা কোনোভাবে সম্ভব না। লাইনটা একদম দুর্বল ছিল, দুর্বল থাকার কারণে শিকগুলা উল্টে গেছে। আমার মনে হয় 1000 মাইল স্পিড হইব। ঝুঁকিপূর্ণ এলাকা বলা যায়, কারণ সবসময় এই অঞ্চলটাতেই এরকম দুর্ঘটনা ঘটে থাকে। খবর পেয়ে বিজিবি সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জেরিকেন, ড্রাম এগুলো সংগ্রহ করে নিয়ে এসে এখানে আমরা যেগুলো তেল অপচয় হচ্ছিল, পড়ে যাচ্ছিল, সেগুলো সংগ্রহ করতে সক্ষম হয়েছি। ঢাকা ও আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন পৌঁছে শুরু করে উদ্ধার কাজ। টেকনিক্যাল রিজন এবং সবকিছুই, ওভার স্পিড, ইভেন মিসক্রিয়েন্ট অ্যাক্টিভিটি কিনা, সবকিছুই আমাদের তদন্তের মধ্যে থাকবে। দুর্ঘটনার কারণ জানতে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। ডিবিসি নিউজ ডেস্ক। তেল মিলছে না, তাই বাইক কিনে শোরুমে রেখে দিয়েছেন অনেকেই। আবার জ্বালানির সংকটে কমে গেছে বাইকের কেনাবেচা। ডিপো থেকে তেল পাম্পে আসার কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাচ্ছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষ হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। এদিকে 14 ঘণ্টা পর সিলেটে তেল ও গ্যাস পাম্প বন্ধের ঘোষণা প্রত্যাহার করা হয়েছে। কাজঘেরা ঘরে সারি সারি সাজানো নতুন মোটরসাইকেল, মালিকানা বদল হয়েছে, হাত বদল হয়েছে চাবিও, কিন্তু চাকা ঘোরেনি 1 ইঞ্চিও। কারণ শখের সেই নতুন বাহনটিতে ভরার মতো নেই 1 ফোঁটা তেল। এ দৃশ্য পঞ্চগড়ের। ফুয়েল কার্ড ছাড়া তেল না মেলায় নতুন বাইক নিয়ে বিপাকে পড়েছেন বাইকার। তেলের অভাবে শোরুমেই ফেলে রেখে যাচ্ছেন কেনা নতুন বাইক। অনেক শোরুমে বিক্রি হয়নি একটি মোটরসাইকেলও। বর্তমানে তেলের সংকটের কারণে কোনো বেচাকেনা নাই। ঈদের পরে এখন পর্যন্ত 10 দিনে মাত্র 2টা গাড়ি বেচছি আমরা। কালকে কাস্টমার আমাদের কাছে ক্যাশ টাকা নিয়ে আসছে, বাট এই তেলের কারণে কালকে টাকা নিয়ে ঘুরে চলে গেছে। এদিকে যাদের বৈধ কাগজপত্র আছে তারা ফুয়েল কার্ডের নতুন নিয়মে খুশি। নতুন বাইকারদের ড্রাইভিং লাইসেন্স থাকলে বিশেষ ব্যবস্থায় দেওয়া হবে তেল। আমার নতুন গাড়ি আসছে, গ্ল্যামার এক্স, অফার আছে, তাও আমরা গাড়ি বিক্রি করতে পারতেছি না। পঞ্চগড় জেলায় পেট্রোল এবং ডিজেল এই মুহূর্তে কোনো সংকট নেই। আমাদের চাহিদার তুলনায় পর্যাপ্ত পেট্রোল এবং ডিজেল আছে। প্রত্যেক পেট্রোল পাম্পে আমরা ফুয়েল কার্ড দিয়েছি। বাইকারদের ক্ষেত্রে যে বিষয়টা আসছে, তাদের যদি ড্রাইভিং লাইসেন্স থাকে এবং তারা যদি কোনো শোরুম থেকে বাইক ক্রয় করে থাকে, যে ইন্সপেক্টর আছে ওখান থেকে আমরা তাদেরকে ফুয়েল কার্ড দিচ্ছি। পাম্পে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় অযৌক্তিক দাবি করে সিলেটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে তেল গ্যাস পাম্প। প্রশাসনের হয়রানি বন্ধের আশ্বাসে ধর্মঘট স্থগিতের ঘোষণা দিলেও পাম্পগুলোতে তেল গ্যাস বিক্রয় বন্ধ রয়েছে। কুড়াউড়াতে গেছি আমি প্যাসেঞ্জার নেওয়ার জন্য, হঠাৎ করে গ্যাস পাম্প বন্ধ। 10টা পাম্পে গেছি। আবার মালিক সমিতি বলছেন ওনারা তেল দিবেন না। চাহিদা বাড়ছে, অন্যদিকে কমছে ডিপো থেকে তেল সরবরাহের পরিমাণ। ডিপো থেকে আসার কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে তেল। মানিকগঞ্জের অধিকাংশ পাম্পে 200 থেকে 300 টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। তেল পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না আর কি।
লিমিটেড মনে হয় 200 টাকা সম্ভবত দিচ্ছে। প্রত্যেকদিন সকালবেলায় যেমন এখানে সিরিয়াল দিয়ে তেল নিচ্ছি, এটা আমাদের পেশাগত জীবনে একটা ইফেক্ট করতেছে। সিরিয়ালে খারাইতে 300 টাকার তেল নিলাম, আমার 1-150 টাকা ফুরিয়ে গেল। আমি আবার প্রতিদিন কি আসা সম্ভব? প্রায় প্রতিটি পাম্প থেকে তেল না নিয়েই ফিরে যাচ্ছেন গ্রাহক। দু একটি পাম্পে তেল রয়েছে, সেখানেও যানবাহনের দীর্ঘ লাইন। শাহওয়াজিহা রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। ফিলিং স্টেশনে গ্যাস না পেয়ে ঘণ্টাব্যাপী সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। সকালে এই অবরোধ কর্মসূচি পালন করেন তারা। গ্যাস না পাওয়ার প্রতিবাদে সড়কের উপর গাছ ফেলে এই অবরোধ কর্মসূচি পালন করে। প্রায় ঘণ্টাব্যাপী অবরোধে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেকে বাধ্য হয়ে পায়ে হেঁটে শহরে প্রবেশ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বিশ্বজুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও এই মুহূর্তে দেশে তেলের দাম বাড়ানো হবে না, জানিয়েছেন প্রধানমন্ত্রী জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রশিদপুরা দাখিল মাদ্রাসা মাঠে নদী পুনর্খনন উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি আরো বলেন, তেল নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। জনপ্রশাসন উপদেষ্টা জানান, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তেল নিয়ে কেউ কারসাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক বলায় সিরাজগঞ্জে সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। আদালতে মামলাটি আমল নিয়ে তাকে হাজির হতে সমন জারি করেছে। সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের চৌহালি উপজেলা আমলি আদালতে মামলাটি করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হুমায়ুন কবির কর্নেল। আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন ভুইয়া মামলাটি আমলে নিয়ে জামায়াত ইসলামী সংসদ সদস্য ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। এর আগে গত সোমবার এই ঘটনায় সিরাজগঞ্জে মুফতি আমির হামজার বিরুদ্ধে 100 কোটি টাকার একটি মানহানির মামলা দায়ের করা হয়। নরসিংদীর রায়পুরায় ফিড মিলের পানি নিষ্কাশনে অব্যবস্থাপনার প্রতিবাদ করায় পুলিশ দিয়ে কৃষক হয়রানির প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। 2 ঘন্টার অবরোধে দুই পাশে অন্তত 10 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দেয় তীব্র যানজট। পরে স্থানীয় উপজেলা ও পুলিশ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে সড়ক অবরোধ তুলে নেন স্থানীয়রা। তারা জানান, দীর্ঘদিন ধরে মাছ ও মুরগির ফিড উৎপাদন করছে পুষ্টিরাজ ও আরমান ফিড মিলস। আশেপাশে কৃষি জমিতে কারখানার দূষিত পানি জমায় চাষাবাদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়রা মিল কর্তৃপক্ষকে জানালে ব্যবস্থা না নিয়ে উল্টো পুলিশ দিয়ে হয়রানির অভিযোগ রয়েছে মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে। দ্রুত হামের সংক্রমণ বাড়ছে বন্দর নগরী চট্টগ্রামে। নগরীতে নেই রোগ শনাক্তের ল্যাব। দ্রুত হামের সংক্রমণ বাড়ছে বন্দর নগরী চট্টগ্রামে। নগরীতে নেই রোগ শনাক্তের ল্যাব। প্রতিটি নমুনায় পাঠাতে হচ্ছে ঢাকায়, আর তাতেই তৈরি হচ্ছে জট। উপসর্গ নিয়ে এরই মধ্যে মৃত্যু হয়েছে এক শিশুর। এদিকে কক্সবাজারে হামে আক্রান্ত 54 শিশু, প্রাণ হারিয়েছে একজন। দিন দিন আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় বাড়ছে শঙ্কা। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, আমরা সংবাদে যেমনটি বলছিলাম, চট্টগ্রাম বন্দরনগরীতে ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে হাম, কিন্তু পুরো নগরীতেই কোনো ল্যাব নেই। তাহলে আপনার কাছে আমি জানতে চাই যে হাম আক্রান্ত যে রোগীরা তাদের শনাক্ত করা হচ্ছে কিভাবে, আর এতে চিকিৎসা ব্যবস্থায় কী ধরনের প্রভাব পড়ছে? সাথে আপনি জানেন যে সারা দেশে যে কয়টি জেলার মধ্যে হামের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে এর মধ্যে চট্টগ্রাম অন্যতম, এবং গত 24 ঘন্টায় এখন পর্যন্ত চট্টগ্রামে 18 জন হাম রোগী শনাক্ত হয়েছে এবং তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে, এবং 111 জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। আপনি যেটি জানতে চেয়েছেন যে সমস্ত রোগী শনাক্ত হচ্ছে বা যাদের উপসর্গ দেখা যাচ্ছে তাদেরকে আসলে কিভাবে শনাক্ত করা হচ্ছে, অথবা যেহেতু চট্টগ্রামে ল্যাব নেই সেই জায়গাটি মূলত একটি সংকটের জায়গা। আপনি জানেন চট্টগ্রাম একটি বৃহত্তর বন্দরনগরী, বাণিজ্যিক রাজধানী বলা হয়, কিন্তু এই পুরো চট্টগ্রাম বিভাগেই মূলত কোনো ধরনের ল্যাব নেই হাম রোগী শনাক্তের জন্য। প্রথমত সেই নমুনাগুলো সংগ্রহ করে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল থেকে ঢাকায় পাঠাতে হয়, এবং ঢাকায় পাঠানোর পরে 72 ঘন্টা পরে মূলত রিপোর্টটি আসে। এর ফলে এই যে একটি দীর্ঘ সময়, সেই সময়ে চিকিৎসা শুরু থেকে একেবারে সে হামের একটি নির্দিষ্ট চিকিৎসা শুরু করাটা একটি জটিল প্রক্রিয়া চিকিৎসকরা বলছেন। তবে সিভিল সার্জন কার্যালয়
কার্যালয় বা সিভিল সার্জনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে চট্টগ্রামে একটি ল্যাব স্থাপনের জন্য তারা ইতিমধ্যে মন্ত্রণালয়কে জানিয়েছেন, তারা চিঠি দিয়েছেন, সেটি তারা আশা করছেন যে নিশ্চয়ই সেটির একটি সমাধানের দিকে যেতে পারেন। তবে চট্টগ্রামে যেহেতু এই যে হাম রোগী শনাক্তের যে প্রক্রিয়া অথবা হাম রোগী যে শনাক্তের সংখ্যা সেটি যেহেতু দিন দিন বৃদ্ধি পাচ্ছে, চিকিৎসকরা এখানে একটি পরামর্শ আসলে দিচ্ছেন, যেহেতু শুধুমাত্র বাচ্চাদের জ্বর বা রেশ যেগুলো হামের উপসর্গ আছে সেগুলো আসলেই যে হাম হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয়। ফলে আতঙ্কিত না হয়ে শিশুদের বাড়তি নজর দেওয়ার কথা তারা বলছেন। পাশাপাশি যে সমস্ত পুষ্টিহীন শিশুগুলো রয়েছে, যাদের পুষ্টির অভাব রয়েছে, তাদেরকে আসলে পুষ্টির দিকে বাড়তি নজর দেওয়ার জন্য তারা বলছেন। অর্থাৎ কোনো ধরনের ভ্রুক্ষেপ না করে, অসচেতন না হয়ে বিশেষজ্ঞ চিকিৎসক যারা আছেন তাদের শরণাপন্ন হওয়ার কথা আসলে তারা বলছেন প্রাথমিকভাবে। অর্থাৎ কোনো ধরনের ভয়ভীতি না পেয়ে চিকিৎসকের শরণাপন্ন হলে পরে সেটির প্রাথমিক যে চিকিৎসা সেটি তারা শুরু করবেন। কোনো ধরনের ভয়ের আসলে কোনো কারণ নেই। তবে সিভিল সার্জনের কার্যালয় থেকে এই জানানো হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ টিকার ব্যবস্থা রয়েছে। অর্থাৎ যারাই আসছেন বা যে সমস্ত শিশুর অর্থাৎ 9 মাস এবং 15 মাসের যে অন্তর যে টিকা দিতে হয় সেটি যে প্রক্রিয়ার মধ্যে যে বয়সের শিশুগুলো আসছেন তাদেরকে আসলে নির্দিষ্ট পরিমাণ টিকা তারা দিবেন সেটি তারা বলছেন। অর্থাৎ সব মিলিয়ে আমরা দেখছি যে বন্দরনগরীতে টিকার সংকট যেমনি নেই, এটি একটি আশার কথা। এর বাইরে যেহেতু ল্যাব নেই সেক্ষেত্রে এটি একটি সংকটের ব্যাপার। অর্থাৎ সংকট এবং আশার বাণী দুটোই আসলে বন্দরনগরী থেকে আমরা দিতে পারি। তো সব মিলিয়ে যে 18 জন শিশুর চিকিৎসাধীন আছে এর মধ্যে 7 থেকে 8 জনের অবস্থা অনেকটা আশঙ্কাজনক। আইসিইউতে তাদের চিকিৎসা চলছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে এবং চিকিৎসকরা তাদেরকে আসলে নিবিড় যে পর্যবেক্ষণে সেটি তারা রেখেছেন। তো এই ছিল সব মিলিয়ে বন্দরনগরী খবরাখবর। সাথী, ধন্যবাদ আপনাকে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেলের সংকট হতে পারে এমন আশঙ্কায় বিভিন্ন ফিলিং স্টেশনে গ্রাহকের ভিড় বেড়েছে। মার্চ পার হয়ে এপ্রিলেও ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সারি। চালক ও যানবাহন মালিকরা বলছেন সম্ভাব্য সংকটের কথা ভেবে তারা অতিরিক্ত জ্বালানি সংগ্রহ করছেন। এতে একাধিক পাম্প ঘুরে তেল নিতে হচ্ছে, যা আরও আতঙ্ক ও সন্দেহ তৈরি করছে। এদিকে তেল না পাওয়ায় সাগরে যেতে পারছে না টেকনাফের অধিকাংশ জেলে। এতে বাজারে যেমন মাছের সরবরাহ কমেছে তেমনি আয় বন্ধ হওয়ার উপক্রম। চলতি মাসে সাগরে মাছ শিকারে সরকারের নিষেধাজ্ঞা শুরু হলে তেলের চাহিদা কিছুটা কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। তেল বিপণনে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে টেকনাফের 8টি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। জ্বালানি তেল পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। নাফ চলাচলকারী নৌযানগুলোতে তল্লাশি পাশাপাশি টহল বৃদ্ধি করা হয়েছে। টেকনাফে জ্বালানি তেল সংকটের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শাহিন। শাহিন, জানাবেন জ্বালানি সংকট নিয়ে গ্রাহকরা কি বলছেন? আর আমরা যেটুকু খবরে পড়লাম, তেল বিপণনে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে টেকনাফের 8টি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হচ্ছে। আপনি কি পেট্রোল পাম্পগুলোতে দায়িত্বরত কাউকে পেয়েছেন কিনা, আর সবকিছু মিলে টেকনাফের জ্বালানি সংকট পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন অবস্থান করছি আপনার টেকনাফ উপজেলা সীমান্ত শহরের একটি ফিলিং স্টেশনে। আমি যদি আপনাকে ওই একটা বিষয় জানিয়ে রাখি যে সারা বিশ্বে যখন জ্বালানি তেলের সংকট হয়েছে তারও ধারাবাহিকতায় বাংলাদেশে সেটি প্রভাব পড়েছে। আমি যদি আপনার টেকনাফ সীমান্তের বিষয়টি যদি আপনাকে একটা জানিয়ে রাখি, আমি তেল সংকট রয়েছে এটা বিষয় নিয়ে আমি বোর্ড মালিক সমিতির সাথে কথা বলছি। তারা আমাকে বলছে তারা যে পরিমাণ আগে 100% তেল পাইতো বা ডেলি 20 থেকে 30টা ট্রলার যেত, তারা এখন 5 থেকে 10টা ট্রলার সাগরে যাচ্ছে মাছ শিকারের জন্য। আমি তার কথাই আলোকে আমি ফিলিং স্টেশনের এক মালিকের সাথে কথা বলেছি। তিনি আমাকে যেমনটা বলছেন তেলের কোনো সংকট নাই, মানুষের মধ্যে যে বৈভীতি ঢুকছে তার কারণে তারা একটু মানে বীর জমাচ্ছে যে পর্যাপ্ত প্রতিদিনের তেল দেওয়া হচ্ছে, কিন্তু অতিরিক্ত কেউ যদি তেল চাওয়া হয় তাহলে তাদেরকে তেল দিচ্ছে না মালিক পক্ষে। আমি উপজেলা প্রশাসনের সাথে কথা বলছি। উপজেলা প্রশাসন আমাকে যেমনটা জানিয়েছেন টেকনা উপজেলার মধ্যে আপনার 8টি ফিলিং স্টেশন রয়েছে, 6টি ইউনিয়নের মধ্যে একটু পৌরসভার মধ্যে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। তারা প্রত্যেক দিন তেলের সংকট আছে কিনা নাই তারা যে প্রত্যেক আপনার যে তেলের ফিলিং স্টেশন রয়েছে ফিলিং স্টেশনগুলো তারা তদারকি করছেন। আমি আজকে ওই যে তেলের বিষয় নিয়ে কতটুকু সংকট বা তারা তেল দিচ্ছে কিনা বা গ্রাহক তেল পাচ্ছে কিনা সে বিষয়ে যদি আমি আজকে একজন মালিক পক্ষের সাথে কথা বলবো, তিনি আমাকে কি বলে যদি তার কাছে আমরা যাই। আচ্ছা, যে সারা দেশে একটা আপনার তেলের সংকট রয়েছে, একটা একদম সীমান্ত পুরো তেলের সংকট আছে কিনা এবং গ্রাহকরাও তেল পাচ্ছে কিনা যদি আমাকে একটু বলেন। আসলে সংকট বলতে সংকট নেই,
কিন্তু মানুষের অতিরিক্ত চাহিদার কারণে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। যেমন আমাদের আগে যদি দেখি তাহলে আমাদের দৈনিক চাহিদা ছিল আপনার ডিজেলের মধ্যে 1500 লিটার এবং অকটেন 500 লিটার, কিন্তু এখন দৈনিক রেশিও আকারে দেওয়ার পরেও আমাদের অকটেন যাচ্ছে ডেইলি 1000 করে এবং ডিজেল যাচ্ছে ডেইলি 3000 করে, কিন্তু ওভাবে আমরা বরাদ্দ পাচ্ছি না। আমার ছিল তেলের সংকট নিয়ে টেকনাফ সীমান্ত শহর থেকে ফিলিং স্টেশনের সামনে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।